প্রাচীন চীন সম্রাটদের দেশ, বিশাল সাম্রাজ্য এবং অকল্পনীয় ঐশ্বর্যের স্থান। কিন্তু এই প্রাসাদের জাঁকজমকের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ও নির্মম কাহিনী, খোজাদের ইতিহাস। চলুন ফিরে যাই এবং আবিষ্কার করি খোজাকরণের নির্মম প্রথা এবং যারা রাজপ্রাসাদের হারেমের পাহারাদার ছিলেন তাদের দুঃখময় জীবন। প্রাচীন চীনের আদালতে সম্রাটরা হাজার হাজার নারী নিয়ে হারেমে রাখতেন, যা কখনো কখনো 20,000 পর্যন্ত হতো। এই নারীরা, যাদের বলা হতো রক্ষিতা, সম্রাটের ইচ্ছা পূরণ এবং রাজকীয় উত্তরাধিকার তৈরি করার জন্য আনা হতো। এই নারীদের অনেককেই পরিবার থেকে ছিনিয়ে আনা হতো বা সম্রাটকে উপহার হিসেবে দেয়া হতো। তাদের আটক রাখা এবং বিশ্বস্ত রাখার জন্য পাহারাদার নিযুক্ত করা হতো। কিন্তু সমস্যা ছিল, এই পুরুষ পাহারাদাররা যদি রক্ষিতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, তাহলে রাজকীয় রক্তের বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে এর সমাধান কি? একটি ভয়ঙ্কর এবং অমানবিক প্রথা, খোজাকরণ। যেসব পুরুষদের হারেম পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হতো, তাদের যৌন ক্ষমতা নষ্ট করে দেওয়া হতো এবং তারা হয়ে উঠতেন খোজা, চীনে যাদের বলা হতো খোয়াজা। ইংরেজি শব্দ ইয়ানাচ এসেছে গ্রিক শব্দ ইয়ানাকস থেকে, যার অর্থ শয়নকক্ষের পাহারাদার। প্রাচীন চীনে খোজাকরণ 3 ধরনের ছিল। 1. শুধুমাত্র পুরুষাঙ্গ অপসারণ। 2. শুধুমাত্র শুক্রথলি অপসারণ। 3. পুরুষাঙ্গ এবং শুক্রথলি উভয়ই অপসারণ। তৃতীয় পদ্ধতিটি প্রাচীন চীনে সবচেয়ে বেশি প্রচলিত ছিল এবং এটি ধারালো ছুরি দিয়ে অপরিচ্ছন্ন অবস্থায় করা হতো। আর কর্তব্য ব্যক্তি 2 পায়ের মাঝখানে দাঁড়িয়ে তার হাতে যৌনাঙ্গ ধরে রাখতেন এবং এক ঝটকায় ধারালো ছুরি দিয়ে তা কেটে ফেলা হতো। ইনফেকশন এড়ানোর জন্য মূত্রনালীতে একটি নল প্রবেশ করানো হতো, যেন প্রস্রাবের রাস্তা বন্ধ না হয়। রোগীকে 3 দিন নিঃসঙ্গ রাখা হতো এবং কোনো খাবার দেয়া হতো না। চতুর্থ দিনে যদি তিনি প্রস্রাব করতে সক্ষম হতেন, তাহলে অপারেশন সফল বলে ধরে নেওয়া হতো, অন্যথায় মৃত্যু অবধারিত ছিল। এই ভয়ঙ্কর প্রক্রিয়া থেকে বেঁচে যাওয়ার পরও খোজাদের জীবন ছিল অপমান এবং কষ্টে ভরা। তাদের পরিবার ছিল না, সন্তান ছিল না এবং তাদের পরিচয় মুছে ফেলা হতো। তবুও কিছু খোজা রাজসভার গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং প্রশাসক হয়ে উঠেছিলেন। চীনের ইনার কোর্টের নিষিদ্ধ নগরীটি ছিল সম্রাটের ব্যক্তিগত এলাকা, যেখানে অন্য কোনো পুরুষকে খুব বেশি সময়ের জন্য থাকতে দেওয়া হতো না। এমনকি উচ্চপদস্থ প্রশাসন বা সামরিক কর্মকর্তা কিংবা সম্রাটের পুরুষ আত্মীয়দেরও সেখানে রাতে থাকার অনুমতি ছিল না। নিষিদ্ধ নগরীটি 1500 শতকের দিকে মিং রাজবংশের সময়ে বানানো হলেও চীনে অস্ত্রোপচারের মাধ্যমে খোজা করে দেওয়ার প্রচলনটি আরও অনেক আগের। প্রাচীন চীনে সুই রাজবংশ থেকে যে 5টি শাস্তি দেওয়ার বিধান ছিল, খোজা করে দেওয়া সেগুলোর একটি। সরকারি চাকরি পাওয়ার জন্য সে সময় অনেকে নিজে থেকেই খোজা হয়ে যেত। হ্যান রাজবংশের সময় খোজারাই রাজকীয় আদালতের দৈনন্দিন কাজকর্মগুলো করত। খোজারা যেহেতু সম্রাটের সাথেই বেশিরভাগ সময় কাটাত, তাই সম্রাটের উপর তাদের প্রভাব ছিল, সেই সাথে সমাজে ছিল রাজনৈতিক প্রতিপত্তি। এই খোজারা সন্তান জন্ম দিতে সক্ষম ছিল না বলে শাসক সাম্রাজ্যের কাছে তারা কোনো রূপ হুমকি হিসেবে দেখা দেয়নি। শক্তিশালী সম্রাটরা হাজার হাজার উপপত্নী রাখতেন। এই খোজাদের পক্ষে সেই কঙ্কুবাইনদের গর্ভবতী করা সম্ভব ছিল না বলেও তাদেরকে নিজেদের জন্য হুমকি হিসেবে রাজারা দেখতেন না। এই খোজাদের যদিও সাম্রাজ্যগুলোর জন্য কোনো হুমকি হিসেবে দেখা হতো না, কিন্তু তারা একটি পুরো সাম্রাজ্যকে ধসিয়ে দিতে পারত। তারা যেরূপ ক্ষমতা ভোগ করত তা তাদেরকে দুর্নীতিগ্রস্ত হয়ে লোভী, নির্মম এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিতে পরিণত করেছিল। সেজন্যই চীনের নাটক আর চলচ্চিত্রগুলোতে খোজাদেরকে মাঝে মাঝেই খলনায়ক হিসাবে উপস্থাপন করা হয়। চীনের সাম্রাজ্যগুলোতে অনেক খারাপ খোজার খোঁজ পাওয়া গিয়েছে। যেমন কিং সাম্রাজ্যের পতনের পিছনে খোজা ঝাও গাওয়ের হাত ছিল বলে ধারণা করা হয়।
ইতিহাস বইতে দেখা যায় ঝাও গাও ছিল ঝাও রাজ্যের শাসক পরিবারের সন্তান। এই ঝাও রাজ্যটি চীনের চারদিকে যখন যুদ্ধের দামামা বাজছিল সেই সময়ের 7টি রাজ্যের একটি। তাদের অভিভাবকরা একটি অপরাধ করেছিল বলে তাদেরকে শাস্তি দিয়ে তাদের ছেলেদের খোঁজা করে দেওয়া হয়। ঐতিহ্যগতভাবে ধরা হয় ঝাও গাওকেও একই শাস্তি বরণ করতে হয়েছিল। ঝাও গাও আইনজ্ঞ কিন শি হুয়ানের সেবায় নিয়োজিত হয়। এর ফলে সে সম্রাটের সবচেয়ে কাছের একজন উজির হতে পেরেছিল। কিন শি হুয়ানের মৃত্যুর পরে ঝাও গাও আর চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী লি সি মিলে কিন শি হুয়ানের উত্তরাধিকারী ফুসু এবং তার 2 সমর্থক মেং টিয়ান ও মেং ইকে মেরে ফেলে। এরপরে কিন শি হুয়ানের সবচেয়ে ছোট ছেলে হুহাইকে তারা সম্রাট বানিয়ে নিজেদের হাতে নিয়ে নেয়। 3 বছর পরে ঝাও গাও একটি বিদ্রোহের মাধ্যমে হুহাইকে ক্ষমতাচ্যুত করে আত্মহত্যা করতে বাধ্য করে। তারপর ফুসুয়ের ছেলে অথবা চাচা জিইংকে ঝাও গাও সম্রাট বানায়। বুদ্ধিমান জিইং যখন বুঝতে পারে ঝাও গাও তাকে ব্যবহার করছে, ক্ষমতার পালাবদলে ঝাও গাও তাকেও ছুঁড়ে ফেলে দেবে, তখন জিইং ঝাও গাওকে পাকড়াও করে হত্যা করে। অবশেষে রাজবিদ্রোহ আর সফল হয়নি। চীনা খোঁজাদের এত দুর্নামের পরেও চীনের ইতিহাসে অনেক ভালো খোঁজার খোঁজ পাওয়া যায়। তাদের মাঝে কয়েকজন আবার চীনের সংস্কৃতিতে অবদানও রেখেছেন। কাগজের আবিষ্কার হয়েছিল একজন খোঁজার হাত ধরেই। পূর্ব হ্যান সাম্রাজ্যের সময়ে কাইলুন কাগজ আবিষ্কার করেন বলে কথিত আছে। শুধু তাই নয়, চীনের ইতিহাসে ঝেং হি নামের একজন খোঁজার নাম পাওয়া যায়, যিনি মিং রাজবংশের সম্রাট ইয়াঙ্গলের আমলে দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, আরব, পারস্য এবং পূর্ব আফ্রিকাতে বাণিজ্য জাহাজ পাঠিয়ে চীন এবং বাকি পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করেন। এছাড়াও চীনা খোঁজারা চীনের আদালত সঙ্গীতেও অবদান রাখেন। মিং সাম্রাজ্যের সময়ে খোঁজারাই প্রথম চীনে পাশ্চাত্য সঙ্গীতের প্রচলন করে। মিং সম্রাট কিয়ানলং তার দরবারে একটি অর্কেস্ট্রা দলের সূচনা করেন, যারা পশ্চিমাদের অনুকরণে পোশাক আশাক পরত। বিংশ শতাব্দীর শুরুর দিকে কিং সাম্রাজ্যের পতনের ফলে চীনে রাজকীয় সাম্রাজ্য ব্যবস্থা ভেঙে পড়ে, সেই সাথে খোঁজাদের ব্যবহারের প্রয়োজনও শেষ হয়ে যায়। 1924 সালে শেষ 1,500 খোঁজাকে নিষিদ্ধ নগরী থেকে নির্বাসনে পাঠানো হয়। শেষ রাজকীয় খোঁজা শান ইয়াওটিন 1996 সালের ডিসেম্বরে মারা যায়। এর ফলে শেষ হয়ে যায় হাজার হাজার বছর ধরে চলে আসা এক প্রাচীন প্রচলন। খোঁজাদের কাহিনী শুধু নির্মমতার নয়, বেঁচে থাকার সংগ্রাম এবং রাজকীয় কর্তব্যের নামে অকল্পনীয় আত্মত্যাগের গল্প। এই ইতিহাস সম্পর্কে আপনার মতামত কি? আমাদের জানান কমেন্ট করে।